জুলাই সনদটা বাস্তবায়ন হবে ইলেকশনের আগেই। পদ্ধতি যে দুইটা তিনটা পদ্ধতি আলোচনা এসছে, সেই দুইটা তিনটা পদ্ধতি থেকে একটা পদ্ধতি বাছাই করেন, কিন্তু এটা ইলেকশনের পরে করা যাবে না। ইলেকশনের পরে করা যাবে না দুটো কারণে, ঐতিহাসিক কারণে, 90 রেফারেন্স এসছে, আমি এটা রিপিট করবো না। আরেকটা হচ্ছে পদ্ধতিগত কারণে, যে পার্লামেন্ট 72 কনস্টিটিউশনের অধীনে গঠিত পার্লামেন্ট কি করতে পারবে? সর্বোচ্চ সংশোধনী করতে পারবে, যেটাকে বলা হয় অ্যামেন্ডিং পাওয়ার। পার্লামেন্টের কাছে থাকে অ্যামেন্ডিং পাওয়ার। আর আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই অ্যামেন্ডিং পাওয়ার যদি আবার 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আবার চ্যালেঞ্জ হবে। ফলে অ্যামেন্ডিং পাওয়ার টেকসই না। এই কারণে আমরা বলেছি যে আপনাকে রিলাই করতে হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের উপরে, যেটা বিশেষজ্ঞরাও বলেছেন। কমিশনে যে বিশেষজ্ঞ মতামত নিয়েছেন তারা বলেছে যে সনদ বাস্তবায়নটা হতে হবে জনগণের অভিপ্রায়ের উপরে, মানে অভিপ্রায়ের উপর ভিত্তি করে। এখন জনগণের অভিপ্রায় যাচাই করার কয়েকটা পদ্ধতি আছে। একটা আমরা গণপরিষদের কথা বলেছি, দ্যাট ইজ দ্য মোস্ট আপনার গ্রহণযোগ্য পদ্ধতি। কিন্তু এই দিকে যদি আমরা না যাই, তাহলে হয় গণভোট অথবা সাংবিধানিক আদেশ, সাংবিধানিক আদেশ প্লাস গণভোট, এইভাবে যেতে হবে। এছাড়া ওই পরবর্তী পার্লামেন্টের কাছে গেলে এটা কিন্তু বাস্তবায়নটা আমরা পুরোপুরি অনিশ্চিত করে দেবো। কিভাবে অনিশ্চিত হবে? ধরেন ওই যে নোট অফ ডিসেন্টের কথা এসেছে, যে একটা তো হলো যে 11টা বিষয়ে 20টা ফান্ডামেন্টাল বিষয়ের মধ্যে 11টা বিষয়ে সবাই একমত, 9টা বিষয়ে একমত নাই। যেগুলোর ক্ষেত্রে আমরা একমত হয়েছি এগুলো ক্রাইসিসের মধ্যে পড়বে আগামী পার্লামেন্টে। কিভাবে? ধরেন আমরা সবাই মিলে ইনক্লুডিং বিএনপি একমত হয়েছি যে প্রধানমন্ত্রী 2 টার্ম, এর বেশি না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন পার্লামেন্টে গিয়ে কি হবে জানেন? পার্লামেন্টে গিয়ে সবাই আলোচনা করবে, এইটা তখন কমিশন, বিদেশ থেকে এসেছেন, বিদেশের ডিগ্রি, বিদেশের পাসপোর্ট, ওনারা কি বুঝে করেছেন, এটা অত ইয়ে না। আমাদের পার্লামেন্টের পালসটা হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের বাস্তবতা। এই যে একটা কথা আছে, বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে প্রধানমন্ত্রীকে আরো বেশি থাকতে দিতে হবে। মানে প্রধানমন্ত্রী ইয়েটা আনলিমিটেড, ওই 2 টার্মে লিমিট করা যাবে না। তো তখন যদি 2/3 এটা তারা যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে প্রধানমন্ত্রীর 2 টার্ম, এটা একটা এই সংস্কার প্রস্তাবটা ভালো সংস্কার প্রস্তাব না, তখন যেগুলোর ব্যাপারে কনসেনসাস হয়েছিল এক বছর কাজ করে, ওইটাও চ্যালেঞ্জের মুখে পড়ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা হচ্ছে পার্লামেন্টে নেওয়ার সমস্যা। এই কারণে আমরা পার্লামেন্টে যেতে চাই না। তখন কিন্তু সালাউদ্দিন ভাই সংসদ থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে বলবে পার্লামেন্টে সবাই বলছে কি আর করা যাবে, এটা উনি বলবেন। তো ফলে আমরা এই ফাঁকিটা বুঝতে পারি, এই ফাঁকির কারণে আমাদেরকে পার্লামেন্টের কাছে যাওয়া যাবে না। এই কারণে আপনার জনগণের উপর ভর করতে হবে। ডিসেন্টের তো প্রশ্ন নাই, জুলাই সনদ আপনাকে ঠিক করতে হবে যে এটা জুলাই সনদ। এই জুলাই সনদের উপর জনগণ রায় দেবে, সেটা গণভোটে হতে পারে। নাগরিক কোয়ালিশন গণভোটের কথা বলেছে। আমি মনে করি যে ইলেকশনের দিন অথবা ইলেকশনের আগে, ইলেকশনের দিন গণভোট হলে একটা সমস্যা আছে, যখন আপনি জনগণের কাছে 2টা ব্যালট পেপার দেবেন, তখন আমাদের জনগণের হিস্টোরিক্যাল যে এক্সপেরিয়েন্স, তারা কিন্তু মার্কার মধ্যে সিল মারবে, ওই গণভোটের মধ্যে কম ভোট পড়বে। এই কারণে আগেই যদি সম্ভব হয়, যদিও এটা একটু খরচ সাপেক্ষ ব্যাপার, ইনফ্রাস্ট্রাকচারের অনেক বিষয় আছে, যে আবার আলাদা করে গণভোট আয়োজন করা, একই দিনে হলেও সমস্যা নাই, কিন্তু জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে কোনো না কোনো ফর্মের জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করে। পার্লামেন্ট না, পার্লামেন্ট হচ্ছে জনগণের প্রতিনিধি। আপনি ব্যবসা করছেন, আপনি একজনকে হাটে পাঠিয়েছেন, তিনি আপনার অভিপ্রায় অনুযায়ী কাজ করবেন, তিনি আপনার অভিপ্রায় বদলে দিতে পারবেন না। তো জনগণেরও ব্যাপারটা তাই, জনগণ যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে পার্লামেন্টে, তারা প্রতিনিধি, তারা জনগণের অভিপ্রায়ের ব্যাপারে মতামত দিতে পারবে না, জনগণের অভিপ্রায় অনুযায়ী অ্যাক্ট করবে, এটাই হচ্ছে তাদের কাজ। এই কারণে পার্লামেন্টটা কোনোভাবেই গ্রহণযোগ্য পদ্ধতি না। এখন এই কথাটা বারবার সালাউদ্দিন ভাই বলেন, সবার শেষে বলেন বলে আমরা বাইরে এসে মিডিয়ায় বলতে পারি, কিন্তু ওখানে যে এটাকে আমরা কাউন্টার করবো, এটার সুযোগ কিন্তু হয় না। এখন সর্বশেষ বক্তব্য হচ্ছে যে আমরা মানে এই যে গণ অভ্যুত্থানের পরে এত কিছুর মধ্য দিয়ে এখানে এসেছি, আমরা কিন্তু ওই যে পৃথিবীটা যেমন ছোট হতে হতে স্যাটেলাইটের মধ্যে চলে আসে, আমরাও ছোট হতে হতে একেবারে কমিশনের এখানে এসে এতটুকু হয়ে গেছে। কিভাবে? ধরেন আপনার বললেন ওনারা যে 5টা কমিশনের, এটা কিন্তু আলোচনাতেই নাই। স্থানীয় সরকার কমিশন কোথায়? এই যে জামায়াতে ইসলামী পিআরের কথা বলেন, আমাদের কিন্তু তাদের কাছে প্রশ্ন আছে যে আপনি স্থানীয় সরকারটা কার্যকর, কারণ জনগণের কোনো না কোনো জনপ্রতিনিধি থাকতে হবে, হয় স্থানীয় পর্যায়ে অথবা ন্যাশনাল পর্যায়ে। এখন আপনি এমপি, মানে ওই যে আসন ভিত্তিক এমপি উঠিয়ে নেবেন পিআরের কারণে, ঠিক আছে বুঝলাম। তো স্থানীয় সরকারটা যদি কার্যকর মানে ইয়েটা না হয়, সংস্কার না হয়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। কারণ স্থানীয় সরকারটা এখন যে ফরমেশনে আছে, পার্লামেন্টের কাছে বন্দী, কিন্তু আমাদের কিন্তু কোনো স্থানীয় সরকার নাই, এটা একটা স্থানীয় শাসন। ফলে এটাকে কার্যকরভাবে, যে একেবারে সত্যি সত্যি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রভাবমুক্ত একটা স্থানীয় সরকার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আপনি ইমপ্লিমেন্ট করতে না পারছেন, ততক্ষণ এই যে ন্যাশনালি পিআরের যে প্রস্তাব নিম্নকক্ষ সহ, এটা কাজ করবে না। ফলে স্থানীয় সরকারের সংস্কার এবং পিআর, এই কথাটা কিন্তু কেউ বলছেন না। জামাতের পিআর প্রস্তাবটা কেন এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের কাছে এই নিশ্চয়তা নাই যে স্থানীয় সরকারের কার্যকর সংস্কার হবে, কারণ এই কমিশনের রিপোর্টই গায়েব করে দেওয়া হয়েছে। মানে কোথায় এই রিপোর্ট? ফলে এটা একটু পিআরে একটা সময় যাওয়া যাবে না, আমি এটা মনে করি না, কিন্তু এখনই আপনি যেতে পারবেন না, কারণ স্থানীয় সরকারের প্রশ্নে
আমরা জানি না যে কি ধরনের ফরমেশন স্থানীয় সরকার আমরা পাচ্ছি, আদৌ তারা সত্যি সত্যি জনপ্রতিনিধি বলতে যেটা বোঝায়। যদি জনগণের কাছে ওই ধরনের জনপ্রতিনিধি থাকে, তখন হয়তো ন্যাশনালি আপনি কিছু এমপি রাখতে পারবেন যাদের আসনের সাথে কোনো সম্পর্ক নাই, তখন এটা খুব বড় সমস্যা হবে না, কিন্তু এখন এটা অ্যাপ্লিকেবল না।